নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডিএস স্পোর্টস 9009। আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। যে বিষয়ের মূল বক্তব্য হচ্ছে যে আইএসএল আদৌ হবে কি হবে না সেটা নিয়ে ফুটবল মহলে একটা বিরাট বিস্ময় চিহ্ন দেখা দিয়েছে। যেখানে আজকে একটা খবর খুব ভাইরাল হয়েছে, যে খবরটা হচ্ছে যে এই যে ক্লাব জোট যারা আইএসএল উপস্থাপন করার জন্য উদ্যোগী হয়েছে, তাদের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া সংস্থার একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কিন্তু কতগুলো পথ খুলে যাওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেখানে বলা হয়েছে যে ক্রীড়া সংস্থা জানতে চেয়েছে জোট কিভাবে এই আইএসএলটাকে অর্গানাইজ করবে, অর্থাৎ কিভাবে এরকম শর্ট টাইম এবং লং টাইম এবং শর্ট টাইম যে আইএসএলের প্রস্তাব দিয়েছে জোট ক্রীড়া সংস্থাকে, সঙ্গে এআইএফও ছিল, তো সেটা কিভাবে তারা অর্গানাইজ করবে সেটা 24 ঘন্টার মধ্যে জানাতে। কারণ 20 তারিখে একটা বিশেষ মিটিং আছে, তোমরা ভালো মতোই জানো, এবং সেই মিটিংয়েই মোটামুটি একেবারে নির্ধারিত হয়ে যাবে আইএসএলের নির্ঘণ্ট আইএসএল অ্যাকচুয়ালি হবে কি হবে না, এবং কারা এই আইএসএলের সত্যি দায়িত্ব পাবে। মানে এই যে ক্লাব জোট আছে, যে ক্লাব জোট যারা এটা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে কেন্দ্রীয় ক্রীড়া সংস্থাকে, এবং তারা কি এই ক্লাব জোটকে দিতে চায় এই আয়োজন করার জন্য, অবশ্যই দিতে চায়। এবং কিভাবে তারা এটা করতে পারে, কিভাবে শর্ট টাইম এবং লং টাইম দুটো টুর্নামেন্ট কিভাবে এরা অর্গানাইজ করবে, সেটা 24 ঘন্টার মধ্যে জানতে চেয়েছে কেন্দ্রীয় ক্রীড়া সংস্থা। এবং এটা নিয়ে জোর কিন্তু শুরু হয়ে গেছে আলোচনা ক্লাব স্তরের মধ্যে। যে ক্লাবগুলির মধ্যে যে ক্লাবগুলো আছে সেগুলো হচ্ছে সব ক্লাবই আছে, শুধু ইস্টবেঙ্গল ছাড়া। কারণ ইস্টবেঙ্গলের বক্তব্য হচ্ছে তারা কিছুতেই আর কোনো খরচ করতে পারবে না, কারণ তারা ম্যাচ খেলবে, কোনো দায়িত্বে তারা থাকবে না, কোনো অর্গানাইজেশন তারা থাকবে না, অর্থাৎ কোনো ম্যাচ দায়িত্ব তারা নিতে চাইছে না। আর ইস্টবেঙ্গল বাকি দলগুলো যেমন মোহামেডান প্রচণ্ড সহায়তা করছে এই আইএসএল যাতে ঠিক সময়ে অনুষ্ঠিত হয় এবং জোটের সঙ্গে মিলেমিশে কাজ করছে। এছাড়া হায়দ্রাবাদ থেকে চেন্নাই, ওড়িশা এফসি সমস্ত দলগুলি পজিটিভলি এগিয়ে এসে, এবং মোহনবাগান কি সাধারণত দেখা যাচ্ছে যে মোহনবাগান কি কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবার বা সিদ্ধান্ত নেওয়ার একটা তাদেরকে বার্তা দিয়েছে, এবং মোহনবাগান সিওকেই সাধারণত ক্যাপ্টেন হিসেবে ধরে নিয়েছে। এবং মোহনবাগান কিন্তু দেখছে এই আইএসএলটাকে কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সেটা নিয়ে কিন্তু আলোচনা করছে ক্লাব জোটগুলির সাথে। এবং আমাদের অবশ্যই আশা যে এই 20 তারিখের আগে আইএসএলের যে একটা আইএসএল না হওয়ার যে সম্ভাবনা, সেটা হয়তো 20 তারিখের পরে মিটে যাবে। আর এই আইএসএল অর্গানাইজ করার ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু একেবারেই থাকছে না। তারা বাদে বাকি দলগুলো প্রত্যেকেই কিন্তু এই আইএসএল করার ব্যাপারে কয়েক কদম এগিয়ে গেছে। এবং যা শোনা যাচ্ছে, মোটামুটি প্রত্যেকটা দল যদি 4 কোটি টাকা করে দেয়, তার কেন্দ্রীয় সংস্থা কিছু কিছু ব্যাপারে যদি সহযোগিতা করে, তাহলেই কিন্তু দীর্ঘমেয়াদী এই আইএসএল চালিয়ে যাওয়া যাবে। সেটাই কিন্তু জানা যাচ্ছে ক্রীড়া মহল থেকে। পাশাপাশি যদি আমরা আলোচনা করি এই মোহনবাগানের যে শাস্তির ব্যাপারটা, যে ব্যাপারটা কালকে একবার আমি আলোচনা করেছিলাম, যে মোহনবাগানের উপরে যে শাস্তির খাড়া নেমে এসেছে, সেটা কিন্তু ভয়ানক। আর্থিক মানে আমি বলছি যে এইরকম ব্যান হওয়ার সঙ্গে সঙ্গে দুটো মরশুম মোহনবাগান এএফসি চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে না, কোনো রকম টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না, সেটা গতকালই বলে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগানকে কিন্তু প্রায় 1 কোটির উপরে জরিমানা করা হয়েছে দুই তরফ থেকে। এএফসি থেকে করা হচ্ছে 50 লক্ষ টাকা, আর ওদিক দিয়ে করা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে সোপাহান ক্লাবও নাকি তাদের যে আয়োজনটা করেছিল, সেই আয়োজনে প্রচুর টাকা খরচ হয়েছে, এবং সেই খরচের পুরো টাকাটাই কিন্তু মোহনবাগান থেকে তুলে নিতে চাইছে। এবং এই টাকাটাও কিন্তু মোহনবাগানকে 30 দিনের মধ্যে দিতে হবে। তো দেখা যাচ্ছে যে মোহনবাগান এই যে অতর্কিত আক্রমণ, এটা আগের থেকেই জানা ছিল এই ধরনের
একটা শাস্তির মুখে মোহনবাগান পড়তে পারে এবং সেটাই হয়েছে। এবং মোহনবাগান কত তাড়াতাড়ি এগুলোকে মিটিয়ে দেয়, আর্থিক যে দিকগুলো আছে সেই দিকগুলো কীভাবে মিটিয়ে দেয়, এবং মিটিয়ে দিলে যে মোহনবাগান এএফসি কাপে পার্টিসিপেট করতে পারে তা নয়, কিন্তু 2 বছর অর্থাৎ 2026-27 এবং 2027-28 এই দুটো মরশুম কিন্তু মোহনবাগান ব্যান খেয়ে বসে আছে। অর্থাৎ আইএসএল চ্যাম্পিয়ন হলেও কিন্তু তারা, আইএসএল লিগ শিল্ড জয় হলেও কিন্তু তারা এফসি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে না। তো মোহনবাগান ম্যানেজমেন্ট এই ব্যাপারে সত্যি হতবাক হয়েছে। তারা বলছে যে এটা কিন্তু আমাদের প্রত্যাশা ছিল না, যদি বা আপামর জনসাধারণ সমস্ত সমর্থক কিন্তু এরকমই যে একটা শাস্তির মুখে মোহনবাগান পড়তে পারে সেটা কিন্তু জানাই ছিল। যাই হোক, তো 2 বছর আর মোহনবাগানকে আর আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলা সম্ভব হবে না। তো মোহনবাগান আইএসএলটাকে ফোকাস করছে এবং সেই জন্য সার্জিও লোবেরা কিন্তু জোর তার প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং তার খেলার স্টাইলটা হচ্ছে গিয়ে আক্রমণাত্মক ফুটবল এবং পাসিং ফুটবল। আগামীকাল ডায়মন্ড হারবারের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলবে, প্র্যাকটিস ম্যাচ খেলবে এবং সেই ম্যাচে লোবেরা দেখে নিতে চাইছে তার যে চিন্তা ভাবনা তার ফলশ্রুতি ওই ম্যাচে দেখা যায় কিনা। অর্থাৎ তার যে অ্যাটাকিং ফুটবল, তার যে পাসিং ফুটবল, সেই পাসিং ফুটবল খেলে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে কীরকম খেলে এবং সেখান থেকে লোবেরা কিন্তু আস্তে আস্তে দলটাকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করবে। তো কালকে আমরা দেখব যে সত্যি দিমিত্রি পেট্রোসকে প্রথমে 11 নামে কিনা এবং দিমিত্রি পেট্রোস কীরকম খেলে। আপাতত যা দেখা যাচ্ছে প্র্যাকটিসে কিন্তু দিমিত্রি ফুল ফোটানো শুরু করেছে, অসাধারণ গোল কিন্তু করছে প্র্যাকটিসে দেখতে পাচ্ছি। সুতরাং লোবারও কিন্তু দিমিত্রি পেট্রোসকে উপেক্ষা করতে পারবে না, এটাই কিন্তু আমরা বুঝতে পারছি বা আশা করা যায়। তো কালকে খেলা নিয়ে আমরা থাকলাম, কালকে খেলায় কি হয়, অর্থাৎ মোহনবাগান ডায়মন্ড হারবারের সাথে কীরকম ফুটবল খেলে, কত গোলে জিতলো সেটা বড় কথা। খেলা যেটা চাইছিল সার্জিও লোবেরা, যে দলটার মধ্যে আর বোঝাপড়া তৈরি হলো কি না বা যেভাবে অ্যাটাক করতে চাইছিল, অর্থাৎ উপরে ম্যাকলারেন, নিচে রবিনো, কামিন্স, দিমিত্রি, রবিনো, এরকম 3 জন বিদেশিকে উপরে রেখে এবং নিচে একজন ফরেনারকে রেখে ফুটবলটা খেলবে মোহনবাগান এবং সেটাই বোঝা যাচ্ছে। এবং কালকে ওই ফুটবল খেলে ডায়মন্ড হারবারকে কীভাবে বিপদে ফেলবে, ডায়মন্ড হারবার বিরুদ্ধে কীরকম খেলে সেটা কিন্তু আমাদের নজরে থাকবে। তো আজকে এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কেন এত দেরি করছো, সাবস্ক্রাইব করে ফেলো যাতে নতুন ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।